নমস্কার। একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আজ আমরা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের একদম গভীরে ঢুকতে যাচ্ছি। এটি শুধু কোনো রুটিন আলোচনা নয়, বরং আপনাদের জন্য একটি ডেটা ড্রিভেন এক্সিকিউটিভ লেভেল বিশ্লেষণ। কারণ এই নির্বাচনটা সাধারণ কোনো নির্বাচন ছিল না, রাইট? এটা ছিল এমন একটা মেগা শিফট যা ভারতীয় রাজনীতির পুরো ল্যান্ডস্কেপটাকেই গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তো আসুন ডেটা আর ফ্যাক্টসের উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করি গ্রাউন্ড জিরোতে কী ঘটেছিল এবং রাজ্যের প্রশাসনিক কাঠামোতে এর ইম্প্যাক্ট কতটা সুদূরপ্রসারী হতে চলেছে। আজকে আমাদের এই বিশ্লেষণের মূল ফোকাস থাকছে 5টি পয়েন্টে: ঐতিহাসিক ফলাফল, সরকার গঠনের সংকট, ভোটার তালিকার বিশাল সংশোধন, রেকর্ড টার্নআউট আর সবশেষে নির্বাচন পরবর্তী সে হাই ভোল্টেজ অস্থিতিশীলতা। তো চলুন শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, ঐতিহাসিক ২০২৬ নির্বাচনী ফলাফল, যাকে আক্ষরিক অর্থেই একটা প্যারাডাইম শিফট বলা যায়। জাস্ট এই সংখ্যাটার দিকে একবার তাকান। ২০৭। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস বা এআইটিসি শাসনের পর এই একটিমাত্র ম্যাজিক ফিগার পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। ভাবুন তো, ১৯৩৭ সালে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার পর এই প্রথমবার, একদম প্রথমবার কোনো ডানপন্থী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিজেপি ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি পকেটে পুরে রাজ্যের সরাসরি ক্ষমতা এলো। এই পরিবর্তনের স্কেলটা জাস্ট আনম্যাচড। ডেটাগুলো কিন্তু আমাদের আরও পরিষ্কার একটা গল্প বলছে। খেয়াল করুন, বিজেপির ভোটের হার এক ধাক্কায় প্রায় 7.69% পয়েন্ট বেড়ে গিয়ে 45.84% দাঁড়িয়েছে। আর অন্যদিকে এআইটিসি, তারা পেল 40.80% ভোট আর মাত্র ৮০টি সিট। এই বিশাল গ্যাপটা শুধু জয় পরাজয়ের নয়, এটা আসলে ভোটারদের মাইন্ডসেটে একটা সাইজমিক শিফট বা বিশাল পরিবর্তনের অকাট্য প্রমাণ। এবার আসছি আমাদের দ্বিতীয় পর্বে। এই ফলাফলের পরপরই সরকার গঠন নিয়ে যে নজিরবিহীন সংকট তৈরি হলো সেদিকে। এই জায়গাটা কিন্তু ভারতীয় রাজনীতির ইতিহাসে সত্যি অভূতপূর্ব। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সংখ্যাগরিষ্ঠতা হারালেন, এমনকি নিজের আসনও হারালেন, কিন্তু তিনি পদত্যাগ করতে সরাসরি অস্বীকার করলেন। তার তরফ থেকে নির্বাচন পরিচালনায় ব্যাপক অনিয়মের অভিযোগ করা হল। আর এর ফলেই শুরু হলো এক চরম সাংবিধানিক অচলাবস্থা, যা পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একটা বড় ধরনের ঘর্ষণ তৈরি করল। টপ লিডারশিপের এই ফাইটটা আসলে কতটা হাই ভোল্টেজ ছিল তা এই ফ্যাক্টটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। বিজেপির শুভেন্দু অধিকারী, একই সাথে নন্দীগ্রাম এবং খোদ মুখ্যমন্ত্রীর দল বলে পরিচিত দুটো আসন থেকে জিতে গেলেন। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ভবানীপুরে পরাজিত হলেন। শীর্ষ নেতৃত্বের এই যে বৈপরীত্য, এটাই ট্রানজিশন ফেজটাকে আরও বেশি সাংবিধানিক বিতর্কের কেন্দ্রে নিয়ে এলো। এবার ফোকাস করা যাক তৃতীয় পর্বে। এই যে বিশাল পরিবর্তনটা আমরা দেখলাম, তার পেছনের ইঞ্জিনিয়ারিংটা আসলে কীভাবে হলো। চলুন দেখি ভোটার তালিকা সংশোধনের প্রভাব। এই গোটা নির্বাচনী পট পরিবর্তনের অন্যতম বড় একটা গেম চেঞ্জার ছিল এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বিষয়টা একটু ডিটেইলে সুপ্রিম কোর্ট আর কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং জেলা দায়রা আদালতের ১৫০ জন বিচারপতির সরাসরি তত্ত্বাবধানে এই পুরো এক্সারসাইজটা পরিচালিত হয়। আর রেজাল্ট, প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম লিস্ট থেকে বাদ পড়ল, যা মোট ভোটারের পাক্কা ১২%। এদের বেশিরভাগকেই হয় অনুপস্থিত, নয়তো মৃত হিসাবে মার্ক করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এই রিভিশন নিয়ে শুরু হলো তীব্র রাজনৈতিক মেরুকরণ। আমরা যদি দুটো পার্সপেক্টিভই অবজেক্টিভলি দেখি, তৃণমূল কংগ্রেসের কড়া দাবি ছিল এই প্রসেসের জাতাকলে করে বহু জেনুইন বা প্রকৃত ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। অন্যদিকে বিজেপির লজিক ছিল একদম ক্লিয়ার। তাদের মতে ইলেকশন সিস্টেমটাকে ক্লিন করতে, মানে ভুয়ো ভোটার আর অবৈধ অনুপ্রবেশকারীদের লিস্ট থেকে বাদ দিতে, এটা ছিল একদম লিগ্যাল আর মাস্ট একটা পদক্ষেপ। পুরো ইলেকশন জুড়েই এটাই ছিল সবচেয়ে বড় ডিবেট। আর ঠিক এই এসআইআর প্রক্রিয়ার সাথেই যুক্ত হয়ে গেল সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। ২০২৪ মার্চে এর নিয়মাবলী পাবলিশড হলো। একদিকে বিজেপি প্রচার করলো যে তারা ফাস্ট ট্র্যাকে নাগরিকত্ব দেবে, কিন্তু এআইটিসি কাউন্টার আর্গুমেন্ট দিল যে এসআইআর আর সিএএর এই জোড়া ফলায় সংখ্যালঘু উদ্বাস্তু আর মতুয়া সম্প্রদায়ের মধ্যে নাগরিকত্ব হারানোর একটা প্রবল প্যানিক তৈরি হয়েছে। আর এই পলিসি ডাইনামিক্সটাই কিন্তু ভোটের ময়দানে ভোটারদের সাইকোলজিতে একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এই সব পলিসি গ্রাউন্ড লেভেলে কিভাবে ইম্প্যাক্ট ফেলল সেটা আমরা আমাদের চতুর্থ পর্বে, রেকর্ড ভোটার উপস্থিতির বিশ্লেষণ। টিগারটা একবার দেখুন, ৯২.৯৩%। পশ্চিমবঙ্গের নির্বাচন ইতিহাসে এটা একটা অ্যাবসলিউট রেকর্ড। এর আগে ২০১১ সালের সেই ঐতিহাসিক পালাবদলের নির্বাচনে ভোট পড়েছিল ৮৪%। একটু ভেবে দেখুন, লিস্ট থেকে ১২% নাম বাদ যাওয়ার পরেও প্রায় ৬ কোটি ৩০ লক্ষ মানুষ বুথে গিয়ে ভোট
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার এই যে তাগিদ, এটা আক্ষরিক অর্থেই অভাবনীয়। কিন্তু এত মানুষ হঠাৎ কেন বুথমুখী হলেন? ডেটা অ্যানালাইজ করলে মূলত তিনটে বড় কারণ আমাদের সামনে আসে। প্রথমত, ওই যে একটু আগেই বললাম, নাগরিকত্ব বা ভোটাধিকার হারানোর একটা প্রবল উদ্বেগ প্রান্তিক মানুষদের মধ্যে কাজ করছিল। দ্বিতীয়ত, ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের বিপুল মাত্রায় ফেরা। এআইটিসির তরফ থেকে অভিযোগ ছিল যে বিজেপি নাকি এদের ফেরাতে ট্রেনের টিকিট আর খাবারের ব্যবস্থা করেছিল। আর তৃতীয়ত, একটা বড় লজিস্টিক্যাল চেঞ্জ। কলকাতার মতো বড় শহরগুলোতে বহুতল আবাসনের ভেতরেই নতুন বুথ করা হয়েছিল, ফলে আরবান ভোটাররা, বিশেষ করে বয়স্করা, খুব ইজিলি ভোট দিতে পেরেছেন। এবার আমরা ঢুকছি আমাদের শেষ পর্বে, নির্বাচন পরবর্তী অস্থিতিশীলতা বা পোস্ট পোল সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা। রেজাল্ট আউটের পরক্ষণেই সিকিউরিটি আর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পরিস্থিতি চরম ভোলেটাইল হয়ে ওঠে। টাইমলাইনটা একটু খেয়াল করুন। 4 মে রেজাল্ট বেরোলো, আর ঠিক 5 মে থেকেই শুরু হলো ব্যাপক সহিংসা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে প্রায় 1,500 জনকে অ্যারেস্ট করতে হয়। আর এর ঠিক পরে 6 মে মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কোর টিমের সদস্য এবং প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথ রথকে সরাসরি গুলি করে খুন করা হলো। এই ভায়োলেন্সের নেগেটিভ নিয়ে দুই দলের স্ট্যান্ড একদম 180 ডিগ্রি আলাদা। তৃণমূল কংগ্রেস এই হত্যার নিন্দা করে দাবি করল এটা আসলে বিজেপির নিজেদের ভেতরেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কিন্তু বিজেপি পাল্টা তোপ দেখে বলল, নিউ মার্কেটে বুলডোজার হামলা থেকে শুরু করে এই খুন সবই একদম পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস এবং গুন্ডামি। আমরা যদি নিরপেক্ষভাবে দেখি, এই পাল্টাপাল্টি বয়ান কিন্তু গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষের মনে তীব্র অস্থিরতা আর কনফিউশন তৈরি করে দিয়েছিল। শুধু আইন শৃঙ্খলা নয়, ইলেকশন কমিশনকেও এই সময়টায় ব্যাপক অ্যাডমিনিস্ট্রেটিভ ঘর্ষণের সম্মুখীন হতে হয়। ইভিএম ট্যাম্পারিংয়ের মতো সিরিয়াস অভিযোগ, যেমন মেশিনের বোতামে টেপ বা চুইংগাম লাগিয়ে বিরোধী দলের প্রতীক ঠেকে দেওয়ার মতো ঘটনা যখন প্রমাণিত হলো, কমিশন বাধ্য হলো কড়া পদক্ষেপ নিতে। ফলতা বিধানসভা কেন্দ্রে তো পুরো রিপোলিং বা পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হলো। এছাড়াও মগরাহাট পশ্চিম আর ডায়মন্ড হারবারের বেশ কিছু বুথেও নতুন করে ভোট করাতে হলো। ডেটা, ফ্যাক্টস এবং গ্রাউন্ড রিয়ালিটি সবই এখন আমাদের সামনে একদম দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু একজন অ্যানালিস্ট হিসাবে এই পুরো এক্সিকিউটিভ ব্রিফিং শেষে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়াতেই হচ্ছে। 15 বছরের একটা পুরনো সরকারের এই হঠাৎ পতন, ভোটের লিস্টের এত বড় স্কেলের পরিমার্জন, আর ইলেকশনের পর এই মাত্রার আনরেস্ট বা অস্থিতিশীলতা, এই সব কিছুর পর পশ্চিমবঙ্গের লং টার্ম ইকোনমিক ভিশন, ইনভেস্টমেন্ট ক্লাইমেট আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেবিলিটি ঠিক কোন দিকে এগোচ্ছে? এই $1,000,000 প্রশ্নটা নিয়ে কিন্তু আগামী দিনে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের সবচেয়ে বেশি ভাবতে হবে। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।